একগুচ্ছ গোলাপ আর কেক নিয়ে সায়েম মানে আমার স্বামী ঘরে ঢুকেই পেছন থেকে জড়িয়ে ধরল। কী ব্যাপার, কি হয়েছে? আমি খানিকটা অবাক হয়ে বললাম, আহ রূপা, আজকে আমাদের 12তম বিবাহবার্ষিকী। সরি, একদম মনে ছিল না। তুমি ফ্রেশ হও, আমি সালেহাকে বলছি তোমাকে চা দিতে। একদম না, আগে কেক কাটা হবে, তারপর সব কিছু। 12টা বাজতে আর বেশি বাকি নেই, সময় শেষ হয়ে যাচ্ছে তো। আমাদের 10 বছর বয়সী দুটি যমজ সন্তান আছে। তারা দুজনে খানিকটা দূরে দাঁড়িয়ে বাবা মায়ের ভালোবাসা দেখছে। আমি নিজেও চাই তারা বাবা মায়ের মধ্যে সহজ সুন্দর সম্পর্ক দেখে বড় হোক, যাতে করে বড় হলে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে, সম্মান দিতে পারে, শ্রদ্ধা করতে পারে, ছোট বড় চাহিদাগুলো পূরণ করতে পারে। বাচ্চারা তো দেখেই শেখে। ছেলেদের নিয়ে সুন্দরভাবে আমরা কেক কাটলাম। সায়েম অনেকগুলো ছবি তুলল, ফেসবুকে সেগুলো আপলোড করলো। সুন্দর সুখী জীবন, আসলে সুন্দর। সায়েমের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজ। আমার বয়স যখন মাত্র 17 তখন সায়েমের সাথে আমার বিয়ে হয়। শুনতে খারাপ শোনা গেলেও আসলে ওর ফ্যামিলি আমাকে পছন্দ করেছিল আমার সৌন্দর্য দেখে, এবং সায়েম নিজেও তাই। ওর আমার বয়সের ব্যবধান প্রায় 11 বছর, কিন্তু ছেলে বেশ ধনী পরিবারের। এই শহরে মোটামুটি সবাই ওদেরকে চেনে, তাই আমার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে কোনো প্রকার আপত্তি করা হয়নি। আমার পড়াশোনার ইতি অবশ্য সেখানে হয়েছিল, তবে এমন কখনো হয়নি অফিসের দোহাই দিয়ে। সে আমাকে কথা দিয়ে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। প্রতি 2-3 মাস অন্তর অন্তর আমরা বিয়ের 12 বছর পরেও সিনেমা দেখতে যাই। মাসে অন্তত একদিন বাইরের রেস্টুরেন্টে খেতে যাই। আমি অনলাইনে ড্রেস পছন্দ করি, তাতে সায়েমের কোনো আপত্তি নেই। অবশ্য সায়েম জানে আমি এরকম অতটা খরচ স্বভাবের ছিলাম না। আমি সংসারে মেয়ে, সংসার গুছিয়ে রাখতে পছন্দ করি। সায়েম কিছুদিন পর পরে আমাকে এটা সেটা গিফট দেয়। যেমন আজকে কেক কাটার পরে ও আমাকে একজোড়া ডায়মন্ডের কানের দুল উপহার দিয়েছে। সায়েম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ উচ্চ পদস্থ একজন কর্মকর্তা। তবে সবসময় যে আমাকে দামি উপহার দেয় তা কিন্তু না। মাঝে মাঝে সে আমাকে কাচের চুড়ি, টিপের পাতা এইসব দিয়ে প্রেমিক পুরুষের মতো আহ্বান জানায়। আমার টং দোকানের চা খুব পছন্দ। আমরা যখন এসি গাড়ি থেকে নেমে দোকানে দাঁড়িয়ে চা খাই, তখন সবাই একটু অবাক হয়। রাস্তার পাশের ফুচকাতেও তার কোনো আপত্তি নেই। খোলা রিকশায় ঘুরতেও সে খুবই সাবলীল, অথচ ওর মতো উচ্চবিত্ত ফ্যামিলির ছেলের এসব মানায় না। তবুও সে আমাকে খুশি করার জন্য হয়তো এসব করে। সে তত ব্যস্তই থাকুক, প্রতি 2-3 ঘন্টা অন্তর অন্তর আমাকে অবশ্যই ফোন দিবে, এবং ফোন দিতে না পারলে অবশ্যই টেক্সট করবে। একবার ফোন না ধরলে বারবার ফোন দিতেই থাকবে, অনেকটা প্রথমবার প্রেমে পড়া কিশোরের মতো। আমার বাচ্চাদের স্কুলের বন্ধুদের মায়েরা প্রায়ই বলে, ভাবি আপনি কপাল করে জন্ম নিয়েছেন, এমন স্বামী আজকাল পাওয়া যায়। খুব সুন্দর রোমান্টিক একটা জীবনযাপন করছি আমি। কোনো অভাব নেই, দায়িত্ববোধ নেই, ভালোবাসার কমতি নেই। বলতে গেলে আমি মোটামুটি দুনিয়াতেই জান্নাতে বসবাস করছি। কিন্তু একটা তৃতীয় সত্য হচ্ছে, আমি সায়েমকে ভালোবাসি না, একদম বাসি না। বরং বলতে গেলে আমি ওকে ঘেন্না করি। চাপে পড়ে সংসার করছি। না না, আমার কিন্তু মাথা খারাপ হয়নি। সত্যিই আমি ওকে ভালোবাসি না। মধ্যবিত্ত মেয়েদের ভালো না বাসলেও অনেক সময় সংসার করতে হয়। তবে এমনটা নয় যে আমার অন্য কোনো বয়ফ্রেন্ড আছে, কিংবা আমি অন্য পুরুষে আসক্ত। এর প্রথম দিকে প্রচণ্ড ভয় পেয়েছিলাম। ওদের বিশাল বড় বাড়ি, আমি একেবারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, কীভাবে মানিয়ে চলবো কিছুই বুঝতে পারিনি। কিন্তু কিছুদিনের মধ্যে সায়েমের ভালোবাসা আমাকে সব কিছু ভুলিয়ে দিল। ও যখন হানিমুনের কথা বলল থাইল্যান্ডে যাবে, আমি ভীষণ লজ্জা পেয়েছিলাম, কারণ আমার পাসপোর্ট নেই। এই কথাটা বলতে কেমন যেন লাগছিল। তবে থাইল্যান্ডে আমার সুন্দর একটা ট্যুর হয়েছিল। সারা জীবন সেই স্মৃতি আমার মনে থাকবে। এমনকি ওর অনেক অফিস ট্যুরেও আমি ওর সঙ্গিনী হয়েছি। ও আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। আমি ডুবে গেলাম সায়েমের অনন্ত ভালোবাসায়। আল্লাহর কাছে হাত তুলে সবসময় দোয়া করতাম, ওর সমস্ত বিপদ আপদ যেন আল্লাহ পাক আমার উপর দেন। ও যেন নিরাপদে থাকে, ওর যেন অসুখ বিসুখ না করে। একমাত্র রূপ ছাড়া আর কোনো কিছুই নেই আমার। ভয় হতো ওকে হারানোর। কিন্তু প্রতিদিন অফিস থেকে ফেরার পর ও যখন আমাকে জাপটে ধরতো, নিমিষে ভয় কেটে যেত। কিন্তু একদিন সেই ভয় সত্যি হলো। সেই অবাস্তব ভালোবাসার গল্পে একটা ফাটল ধরলো। সায়েমের অফিসে তখন এক অসম্ভব সুন্দরী ললিতা জয়েন করেছে। গুঞ্জন শুনেছিলাম আমার সায়েমের সাথে তার নাকি সম্পর্ক আছে। আমলে নেইনি, সেটা ভুল ছিল। এক ভর সন্ধ্যায় প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে আমাকে বাড়ি থেকে বের হয়ে আসতে হয়েছে। তখন আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। তারপর আমাকে বের করে দিতে ওর বিন্দুমাত্র সমস্যা হয়নি। আমি দেখেছিলাম ওর বিভৎস কদাকার রূপ, যা এতদিন মুখোশের আড়ালে ছিল। চলে এসেছিলাম বাবার বাড়ি, আর তো কোথাও যাবার জায়গা নেই। গুনে গুনে 3 মাস 28 দিন পরে সায়েম এসে উপস্থিত হয়েছিল।
অপরাধীর মতো মুখ করে ক্ষমা প্রার্থনা করতে যাবে। ঠিক এমন সময়ই আমার প্রসব বেদনা ওঠে। আমার সন্তানের জন্ম হয় নামকরা একটা প্রাইভেট হাসপাতালে। আমাকে হাসপাতালে নেওয়া হয়েছিল সায়েমের গাড়িতে করে। সাধারণভাবে বিলটাও মিটিয়েছিল। গুঞ্জন এর মতোই পরে কানে খবর এসেছিল মেয়েটি মানে আমার স্বামী সেই প্রেমিকা তার বসের সাথে নানান কর্ম ঘটিয়ে সায়েমকে পাশ কাটিয়ে গেছে। সবাই বলে আমি ভাগ্যবতী। আমি মনে মনে হাসি। সত্যিই তো, জীবনে 12 বছরের মধ্যে মাত্র 4 মাস আমার কষ্টে কেটেছে, বাকি পুরোটাই তো একেবারে রোমান্টিক সিনেমার মতো সুন্দর। সায়েমকে আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়নি। আমার যমজ সন্তান হবার পর হাসপাতালেই আমার পরিবার আমাকে বুঝিয়েছে পুরুষ মানুষ ওরকম একটু হয়, একটু ভুলভাল করেই থাকে। তবে এখন তো সে ফিরে এসেছে, আর আমাদের মধ্যে যেহেতু ডিভোর্স হয়নি তাই সমস্যা কোথায়? আসলেই তো সমস্যা কোথায়? তবে মনে মনে তাকে ঘৃণা করতে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। সায়েম প্রাণপণে চেষ্টা করছে আবার আগের রূপাকে ফিরিয়ে আনতে, কিন্তু আমি জানি সেটা আর কখনো সম্ভব না। কারণ আবারও কোনো সুন্দরী স্মার্ট আধুনিক মেয়ে যে তার মাথা ঘুরিয়ে দেবে না এ সম্পর্কে আমি এখন নিশ্চিত নই। তবে টিপিক্যাল নিম্ন মধ্যবিত্ত পরিবারের এসএসসি পাশ করা একজন মেয়ের পক্ষে সমাজের বিপক্ষে গিয়ে সবার বিপক্ষে গিয়ে 2টি বাচ্চা নিয়ে রাস্তায় নেমে যাওয়ার মতো সাহস আমার মতো অনেকেরই নেই। বড় বড় কথা অনেকে অন্যের ব্যাপারে উপদেশ আকারে বলতে পারে, নিজের বেলা সে মেনে নেওয়া। আমি সিঙ্গেল মাথা থাকতে পারিনি, ডিভোর্স লেটার পাঠাতে পারিনি, একা সন্তান মানুষ করতে পারিনি। অত মনোবল আমার নেই, তবে মন থেকে ঘৃণা করতেই পারি। ভালোবাসা তো যোজন যোজন দূরের কথা। একটা অতিকায় মাকড়সা কিংবা তেলাপোকা দেখলে যেমন গা গুলিয়ে আসে, ওকে দেখলেও আমার অনুভূতি ঠিক তাই হয়। আর মজার ব্যাপার হচ্ছেও ও নিজেও তা জানে।